সকালের বাংলাদেশ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জুলহাস জুবাইরও আছি। আমাদের সাথে একজন অতিথি আছেন যার সাথে আপনাদের আলাপ করাতে চাই। আজকের এই আলাপটি অনেকের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, অন্ততপক্ষে যারা শ্রমিক হিসেবে দেশ ছেড়ে বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পরিবারগুলোর কাছে যারা কিছু কিছু সময়ে ডান বাম হিতাহিত কোনো বিবেচনা না করে আপনার সন্তানদেরকে একটি অনাকাঙ্ক্ষিত অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেন শুধুমাত্র বাড়তি একটা আয়ের প্রত্যাশায়, একটা নিশ্চয়তার প্রত্যাশায়। এই বিষয় নিয়ে কথা বলতে চাই। আমাদের সাথে আজ আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন শরীফুল হাসান, যিনি অভিবাসন বিশেষজ্ঞ ও কলামিস্ট। শুভ সকাল, স্বাগত সকালের বাংলাদেশে। কেমন আছেন আপনি? শুভ সকাল। সাত সকালে ঘুম থেকে উঠে কথা বলাটা মাঝে মাঝে ক্লান্তিকর, বাট তারপরে আসলে আপনাদের অনুষ্ঠান মনে আছে কোনো একদিন দেখেছিলাম, এই যে ঝড় ঝঞ্ঝা বৃষ্টি যাই হোক, তারপর যে একটা দিন শুরু হয়, একটা সকাল শুরু হয়, আমার কাছে মনে হয় সে কারণে হয়তো জীবনটা সুন্দর। শুভ সকাল। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে আসলে বিষয়টাকে বলার জন্য, যে আসলে যে ঝড় ঝঞ্ঝা কোনো কিছু আমাদেরকে থামিয়ে রাখে না। ঠিক একইভাবে যদি আমরা আমাদের অভিবাসনের দিকে তাকাই, প্রতি বছর কিন্তু আমরা অনেক কেসেস এরকম পাই। আমরা জানি প্রতারক আছে, আমরা জানি যে ওখানে গিয়ে কাজের অনিশ্চয়তা আছে, তারপরেও মানুষ কিন্তু এই যে বিদেশ মুখে পাড়ি জমায়। গত বছরের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, 162 জনকে মনে হয় উদ্ধার করা হয়েছিল অবৈধ পথে যাওয়ার কারণে। এই আকাঙ্ক্ষা, এই তাগিদটা কেন? সংখ্যাটা আপনার মানে প্রতি ঘন্টায় আমাদের বাংলাদেশ থেকে প্রায় 150 লোক দেশ ছাড়ে। প্রতি বছর গড়ে 10 থেকে 12 লাখ মানে লোক বিদেশ ছাড়ে। আপনি যদি গত 10-15 বছর আপনার আশেপাশে দেখেন, আপনার হয়তো কোনো বন্ধুবান্ধব বিশ্ববিদ্যালয় থেকে পড়েছে, ভালো চাকরি ছিল, সে ভাবছে সে কানাডায় আমেরিকায় চলে যাবে, সেখানে সে পিআর নেবে। সবাই খুব খুশি, তার বন্ধুবান্ধবরা সে কানাডা বা আমেরিকা বা অস্ট্রেলিয়া চলে যাচ্ছে। সদ্য পাশ করা ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট বা কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাবছে আমি মাস্টার্স করতে বিদেশ চলে যাব, পরিবার সবাই খুব খুশি। আর যে লেখাপড়া করে নাই সেভাবে আমি সৌদি আরবে কাজ করতে চলে যাব, মালয়েশিয়া কাজ করতে চলে যাব, কিংবা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আমি ইউরোপে চলে যাব। এই যে লোকজন যে কোনো মূল্যে দেশ ছাড়তে চায়, আমরা দেখেছি যে বাংলাদেশের 82% তরুণ বলেছে তারা সুযোগ পেলে দেশ ছাড়বে। এই যে মানুষ যে কোনো মূল্যে দেশ ছাড়তে চায়, সেটাকে আমি আসলে গত 10-15 বছর ধরে শুধু আর অর্থনৈতিক কারণ বলি না। কারণ মানুষ দেশ ছাড়তে চায়, সে ভাবে আমি একটু ভালো থাকবো, নিরাপদে থাকবো। ক্রসফায়ার, কখনো মব, কখনো সুশাসন না থাকে। আপনি শুনলে অবাক হবেন, একজন নারী আমাকে বলেছিলেন, ভাই আমি দেশ ছাড়তে চাই কেন জানেন? আমি যে কোনো দিন না প্রকাশ্যে দিনের বেলাও বাংলা মোটর থেকে শাহবাগ আমি হেঁটে যেতে পারি না স্বচ্ছন্দে। এই যে বাংলাদেশ আপনি মানুষ দেশ ছাড়ছে, আমি একটা বড় কারণ মনে করি সুশাসনের ঘাটতি। আপনি যেই দেশটাতে আসলে জন্ম, সেই দেশ ছাড়াটাকে সফলতা মানুষ মনে করে তখনই যখন সে আসলে শুধু অর্থনৈতিক কারণে অনেক কিছু জড়িত থাকে। এই কারণ থেকে মানুষ দেশ ছাড়ে। যেটা বলছিলাম, আমাদের এখন 30-35 হাজার ছেলেমেয়ে পড়তে যায়, 10-12 লাখ মানুষ বিদেশে কাজ করতে যায়, আবার অনেকেই পিআর বা স্থায়ীভাবে চলে যেতে চায়। এই যে বাংলাদেশ 1971 সালে 16 ডিসেম্বর যখন স্বাধীন হয়, বাংলাদেশ ছিল পৃথিবীর দ্বিতীয় দরিদ্রতম দেশ। সেই জায়গা থেকে এই যে এই মে মাসে আমরা যখন কথা বলছি, দুদিন পরে ঈদকে সামনে রেখে বাংলাদেশ প্রবাসী আয় রেকর্ড করছে। এই যে আমরা 30-32 বিলিয়ন ডলার পাচ্ছি, এই 30-32 বিলিয়ন ডলার মানে হচ্ছে সারা পৃথিবী মিলে বাংলাদেশকে যে ঋণ দেয় তার থেকে 10 গুণ বেশি। আমাদের মোট যে বৈদেশিক বিনিয়োগ আসে তার থেকে 8 থেকে 9 গুণ বেশি। এই টাকাটা পাঠাচ্ছে কারা? এই আমার প্রবাসী কর্মী, যারা 18 ঘন্টা 20 ঘন্টা কাজ করছে। আমি মাঝে মাঝে বলি বাংলাদেশটা একটা, বিশেষ করে বিদেশিদেরকে, যে বাংলাদেশ একটা দেশ, এর মূল ড্রাইভার্স হচ্ছে EFG। ই দিয়ে আমি বলি এক্সপার্টেড ওয়ার্কার্স বা প্রবাসী শ্রমিক, এফ দিয়ে আমি বলি ফার্মার্স, আর জি দিয়ে বলি গার্মেন্টস ওয়ার্কার। রোজ সকালবেলা আমার নানা লেখায় আমি এই কৃষক, আমি আমার রোজ সকালবেলা ঢাকা শহরে আপনি যে মেয়েগুলোকে দেখেন শুকনো লিখে অপুষ্টির ছাপ, কৃষক এবং প্রবাসী, তারা হচ্ছে বাংলাদেশের অর্থনীতির ভিত্তি। কিন্তু আমরা তাদেরকে কখনো বলি চাষা, কখনো বলি কামলা। এই চাষা কামলারা আছে বলেই বাংলাদেশটা টিকে আছে। এবং যাদেরকে এয়ারপোর্টে দেখলে আমরা বিব্রত হই, আমাদের পাশের সিটে বসলে আমরা হয় না, আমরা মানে নাক সিটকে উঠি এবং তাদের জন্য বলি যে এই যে লাইনে দাঁড়ানো, কিছু পড়তে পারে না, লিখতে পারে না, মানে বিরক্ত এবং লজ্জা বোধ করি। কিন্তু আমাদের অর্থনীতিতে চাকরি, যে কথাটা বলছিল লজ্জা বোধ করি, বা আপনি যে কথাটা বলছিলেন 82% ইউথ চিন্তা করে আমি দেশ ছেড়ে চলে যাব। এই যে আমাদের কালেকটিভ একটা ফেলিয়ার, হোয়াটস দ্য মেইন রিজন বিহাইন্ড? আমরা কেন ফেল করলাম এত ম্যাসিভলি? একটা দেশ হয়েছিল, যে দেশ নিয়ে প্রচুর স্বপ্ন ছিল, এই দেশটার মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, সম্প্রীতি থাকবে, সৌহার্দ্য থাকবে। ফেল করলাম কেন আমরা? ম্যাসিভলি ফেল করলাম। তাহলে একটা দেশের 82% তারুণ্য যদি চলে যেতে চায়, অন্তত তার ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সময়, তখন আসলে আর দেশটার কিছুই থাকে না।
এর চেয়ে ধিক্কার এবং লজ্জাজনক কিছু হতে পারে বলে আমার জানা নেই। আপনি আসলে যেটাকে ফেলিউর বলছেন, ধরেন গত বছর বাংলাদেশ হচ্ছে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢোকার ক্ষেত্রে বাংলাদেশ হচ্ছে সারা পৃথিবীর মধ্যে প্রথম, মানে যেই দেশগুলোর থেকে মানুষ সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে প্রাণহানির পরেও যায়। 21,000 মানুষ শুধু গত বছরই গিয়েছে। গত 16 বছর 15 বছর যদি বলেন এই সংখ্যা লাখ পেরিয়ে গেছে। দেখেন সিরিয়ায় যুদ্ধ চলছে, ইরানের যুদ্ধ চলছে, আফগানিস্তানের যুদ্ধ চলছে, রাশিয়া লিবিয়ার ইউক্রেনে যুদ্ধ চলছে। চলছে। সিরিয়া না, আফগানিস্তান না, ইরাক না, ইরান না, বাংলাদেশ হচ্ছে সারা পৃথিবীর মধ্যে শীর্ষে। ধরেন লিবিয়ার পাশেই দেশগুলো, তারা না, বাংলাদেশ থেকে লিবিয়ার দূরত্ব প্রায় 6-7 হাজার কিলোমিটার। এইখান থেকে বাংলাদেশ এই যে প্রথম হলো, মানে কিভাবে প্রথম হলো, অনিয়মিত পন্থায় যাওয়ার কথা দিক দিয়ে, এবং গত 1 দশক ধরে প্রথম। এই প্রথমকে আমাদের রাষ্ট্র ফেলিউর ভাবছে, নাকি মনে করে যে প্রথম হওয়া লজ্জার, গর্বের। ধরেন আপনি যদি গর্বের মনে করেন বলেই হয়তো রাষ্ট্র এই যে ঠেকানোটা, আপনি কত মানুষ এইভাবে প্রাণ মানে ঘটনা ঘটে। আপনার আইল্যান্ড নামে একটা সেই বাচ্চার ছবিটার কথা মনে আছে, সমুদ্র পাড়ে, যাকে সারা পৃথিবী দেখে আসলে অভিবাসন নিয়ে নতুন করে ভাবতে হলো যে আমরা আশ্রয় দেব। কিন্তু দেখা গেল যে পরে সেই আশ্রয় প্রার্থীদের মধ্যে বাংলাদেশ এত বিপুল সংখ্যক এখন প্রথম হচ্ছে। এই প্রথম যে লজ্জা, গত 1 দশক ধরে আমাদের লোকজন, নীতি নির্ধারক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, তারা কি বোঝে যে আমার দেশে যুদ্ধে চলছে না, কেন আমার মানুষজন যেতে চায়? আমরা যখন এই প্রশ্নগুলো করি, আমি এই বছরের জানুয়ারি মাসে ইউরোপের বিভিন্ন ডিটেনশন সেন্টারে কথা বলছিলাম, যারা সাগরপথ পাড়ি দিয়ে বেঁচে আটকা, তো তারা বলছেন যে ভাই আমার তো, আমি দেশে কোনো ভবিষ্যৎ দেখি না। তরুণ, 18-19 বছর বয়স, সে বললো আমাকে যদি ওরা জোর করে পাঠাতে চায় আমি দরকার হলে ঝাঁপ দিব, আমি আমার দেশে যাব না। আপনি দেখেন এই যে মানুষজন, যে কথাটা আপনি বলছেন যে ফেইলুর, গত 55 বছরে এই দেশের রাষ্ট্রের অনেক উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট, সেতু, মেট্রো রেল, অনেক কিছু হয়েছে। সেই আইয়ুব খানের আমল থেকে উন্নয়নের গল্প বলা শুরু হয়েছে। তো আসলে উন্নয়ন মানে কি? উন্নয়ন মানে তো হচ্ছে কি আমার মানুষজন ভালো থাকবে, আমার হামে শিশুরা মারা যাবে না, আমার রোজ সকালবেলা আপনি সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যাবে না, আপনি আদালতে গেলে একজন মানুষ সে ন্যায় বিচার পাবে, পুলিশ যখন তখন তাকে ধরে আপনি গ্রেপ্তার করে আপনি তাকে সন্ত্রাসী অন্য কিছু বানিয়ে দেবে না। আপনি দেখেন, মানে সিঙ্গাপুরের কথাটা আমি ঘরের কাছে দেখি এই কারণে বলি, 1965 সালে সিঙ্গাপুরকে মালয়েশিয়া থেকে বের করে দেওয়া হয়, স্বাধীন হয় না কিন্তু, ঘাট ধাক্কা ধরে বের করে দেওয়া হয়েছে। তো লিকুয়ান তখন তার আগে একটা দাঙ্গা হয়েছে, নানান, তো লিকুয়ান বের করে দেওয়ার পর সে কান্না করে, সে কান্নার ছবিটা আপনি এখনো পাওয়া যায়, মিউজিয়ামে। তো লিকুয়ান ক্ষমতায় এসে দেশ ঠিক করার জন্য কি করলো? সে কিন্তু বলে না আমার জনগণ অশিক্ষিত, জনগণ খারাপ। সে বলল আমি 3টা কাজ করবো। প্রথম আমি দুর্নীতি বন্ধ করব, আমার দুর্নীতি পরিবারতন্ত্র বন্ধ করব। এই দুটোর পর সে বললো আমি আমার প্রশাসন, আমি আমার পুলিশ, আমি আমার বিচার বিভাগকে এমন করে করব যেন সাধারণ মানুষ সেখানে ন্যায় বিচার পায়। এই যে আপনি প্রাতিষ্ঠানিক কাঠামো, আপনি বাংলাদেশে যদি ফেরেস্তাকে চেয়ারে বসায় দেন, আপনি তো ফেরেস্তার উপর নির্ভর করতে পারবেন না। আপনাকে প্রাতিষ্ঠানিক কাঠামো মানে হচ্ছে আদালত, সেখানে যেই হোক সে ন্যায় বিচার পাবে। আপনি মানে আওয়ামী লীগ আমলে কি আওয়ামী লীগের কোনো মন্ত্রী, এমপি দুর্নীতি আমাদের দুর্নীতি দমন কমিশন দেখে? পুলিশ কি কোনো আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের লোককে ধরে? এখন কি কোনো বিএনপির মন্ত্রী, এমপিকে পুলিশ চাইলে চট করে ধরতে পারবে? তো আইনের শাসন তো নাই। যখন আইনের শাসন থাকে না, সেই কারণে কিন্তু মানুষ দেশ ছাড়তে চায়। এটাকে শুধু অর্থনৈতিক কারণ বলা যাবে না। যে কারণে আমি বলছিলাম, আমাকে একজন মেয়ে ইউরোপে, বেলজিয়ামে বলছিল, ভাই আপনি জানেন আমি কেন দেশ ছাড়ছি? আমি দিনের বেলা প্রকাশ্যে হাঁটতে পারি না বাংলা মোটর থেকে শাহবাগ। এই দেশের কয়টা পুরুষ এই রাষ্ট্র সেই ব্যথাটা বুঝবে? এবং আপনি যদি চারপাশে তাকান, আপনি এই বাংলাদেশে, আমি বারবার বলি আমাদের সংকটটা অর্থনীতির না, সকাল বলি কথাগুলো বলি, দেখেন এই রাষ্ট্রের যে সম্পদ আছে বা সারা পৃথিবীতে যে সম্পদ আছে, সংকটটা সম্পদের না, সংকটটা হচ্ছে আপনি আপনাকে যদি বলি বন্টনে। আপনি যদি বলি একজন ভালো ডাক্তারের নাম বলেন, আপনি বলতে পারবেন, ভালো ইঞ্জিনিয়ারের নাম বলেন বলতে পারবেন, ভালো একজন শিল্পীর নাম বলেন বলতে পারবেন, ভালো একজন উপস্থাপকের নাম বলেন বলতে পারবেন। আপনাকে যদি আমি জিজ্ঞেস করি আপনাদের দুজন কি জবাব, আপনি একজন ভালো মানুষের নাম বলো তো আপনার এই 30-35 বছরের মধ্যে, যাকে আপনি সার্টিফাইড করতে পারেন চোখ বন্ধ করে ভালো মানুষ। আমাদের বেশিরভাগের জীবনে ভালো মানুষ, আমার প্রোডাকশন টিম অনেকের নাম বলছে, এটা বলা যাবে না, তবে এই পর্যায়ে একটা বিরতিতে আমাদের যেতে হবে। শরীফ ভাই, আপনার কথাগুলো চমৎকার, আপনার কথায় ফিরতে চাই, তো ছোট্ট একটা বিরতির পরে এসে আরো আলাপে যাচ্ছি আমরা। ফিরছে এখানে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর সকলে বাংলাদেশ, আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছি, আমি জুলহাস জুবায়ের আছি, এবং আমাদের অতিথি হিসেবে আজ উপস্থিত আছেন শরীফুল হাসান, যিনি অভিবাসন বিশেষজ্ঞ, একই সাথে কলামিস্ট। শরীফ ভাই, খুব সহজ স্বাভাবিক একটা প্রশ্ন, আমরা হারিয়ে গেলাম কেন? আমরা হারিয়ে গেলাম কি, মানে রাষ্ট্র হিসেবে কথা বলছেন নাকি মানুষের কথা? আমরা অ্যাজ এ বাংলাদেশ হারিয়ে গেলাম কেন? মানে বাংলাদেশটা হচ্ছে একটা মিরাকেল দেশ, মানে অদ্ভুত দেশ। কারণ আপনি যদি দেখেন, মানে আমি আসলে বলি পৃথিবীর বহু দেশ ঘুরে আমি বলি বাংলাদেশ সোনার দেশ। কেন বলি? আপনি যে দেশে বীজ ফেললেই কোনো যত্ন ছাড়া শস্য হয়ে যায়, শতাধিক নদী, মাছ, এত লোকের পরেও কৃষিতে ধান উৎপাদনে আমরা
মানে প্রথম দ্বিতীয়র মধ্যে আছে, আলু উৎপাদনে বলেন, দেশের সাধারণ মানুষ কিন্তু হারায় না। এই যে রাষ্ট্রটার আজকে এত অর্জন, সে অর্থনীতি আমি বারবার বললাম যে কৃষক, গার্মেন্টস শ্রমিক, প্রবাসী, সাধারণ মানুষ কিন্তু এই রাষ্ট্রের কাছে কিন্তু এদের সাধারণ মানুষ খুব বেশি পায় না। কিন্তু এই রাষ্ট্র যারা চালায় গত 55 বছর ধরে যারা চলছে, উন্নয়নের গল্প বলে, কখনো সিঙ্গাপুর, কখনো থাইল্যান্ড, কখনো আমেরিকা বানায় ফেলে, যেই মন্ত্রী, যেই এমপি, যেই রাজনীতিবিদ, যেই আমলা বলছে বাংলাদেশের স্বাস্থ্য খাতের কথা বলছেন, তিনি জানেন যে এই দেশের স্বাস্থ্যের ভবিষ্যৎ নাই। যিনি শিক্ষার কথা বলছেন তিনি জানেন এই দেশের শিক্ষা ভবিষ্যৎ নাই, তিনি তার সন্তানকে পড়াচ্ছেন কানাডা কিংবা আমেরিকা। তো এই যে একটা রাষ্ট্রের দ্বিচারিতা, সংকটটা হচ্ছে এই দ্বিচারিতা। একজন সাধারণ মানুষ কিন্তু ওই যে কৃষক, আপনি ঝড় বৃষ্টি দুর্যোগ যত কিছু হোক, সে তার কৃষি কাজ করতে যায়, ফসল ফলায়। এই যে প্রবাসী কর্মী 30-32 বিলিয়ন ডলার পাঠাচ্ছে ঝড় ঝঞ্ঝা 18-20 ঘন্টা পরিশ্রম করে রীতিমতো জীবন দিয়ে, এই অভিবাসন বাংলাদেশের অর্থনীতির জন্য গত 16 বছরে 55,000 প্রবাসীর লাশ আসছে, প্রতিদিন গড়ে 20-22 জন প্রবাসীর লাশ আসে। তারা জীবন দিয়ে দেশের পাশে থাকে। মুক্তিযুদ্ধ বলেন, ভাষা আন্দোলন বলেন, এমনকি জুলাইয়ের কথাও যদি বলেন, তরুণরা তো স্বপ্ন দেখে। তো এই রাষ্ট্রে যারা কর্ণধার, যারা ক্ষমতার চেয়ারে যায়, তারা কিন্তু ব্যর্থ। আমি বলবো ব্যর্থ কেন? কারণ তারা সুশাসন প্রতিষ্ঠা করতে পারেনি, তারা এমন পুলিশ করতে পারেনি, এমন প্রশাসন করতে পারেনি, এমন আদালত করতে পারেনি যেখানে সাধারণ একজন মানুষ বিচার পাবে, যেখানে একজন কৃষক, একজন গার্মেন্টস শ্রমিক, যখন প্রবাসী ন্যায় বিচার, সেই জায়গাটাতে আমরা ভীষণভাবে ব্যর্থ হয়েছি। আমি সকালবেলা আসলে আমার মানে একসময় উঠতে খুব ক্লান্ত হতো, কারণ বহু বছর সাংবাদিকতা করেছি, অনেক পরে ঘুম থেকে উঠতাম। আমি বলি এখনও, আমি জানি না আপনাদের কয়জন হয়, আমি যখন কোনোদিন সকালবেলা ঘুম থেকে উঠে রাস্তার পাশে কোনো একটা স্কুলে জাতীয় সঙ্গীত দেখি, আমি যখন দেখি ভোরবেলা কোনো একটা বাচ্চা তার মায়ের কোলে ঘুমিয়ে আছে, কিংবা বৃষ্টি, আমার তো এই দেশটা ভীষণ ভালো লাগে। আমরা ফিল কানেক্টেড। কিন্তু সেই দেশটাতে আপনি দেখেন যারা দায়িত্ব ছিল, আমি মানুষের কথা বলছিলাম, আপনি ভালো একজন ডাক্তার চান, ভালো একজন ইঞ্জিনিয়ার চান, ভালো একজন ব্যবসায়ী চান, টাকাওয়ালা চান, আপনি অনেক বলতে পারবেন। আমাদের প্রত্যেকের জীবনে এরকম বন্ধু বান্ধব, চেনা পরিচিত বড় ভাই আছে। তো আমরা যদি প্রত্যেকে জিজ্ঞেস করি আমার জীবনে কি আসলে আমরা এমন কোনো ভালো মানুষকে কথা বলতে পারবো, যাকে চোখ বন্ধ করে আমি আমার সন্তানকে বলতে পারবো ওর মতো মানুষও? আমাদের শিক্ষিত শ্রেণীর মধ্যে আমরা এরকম ভালো মানুষ খুব কম, মানে আমাদের চেনা জানার মধ্যে নেই ভালো মানুষকে। আপনি ওই যে কোনো একজন মানুষ মাইলের পর মাইল তাল গাছ লাগাচ্ছে, ভিক্ষা করে কোনো একটা স্কুল করছে, দই বিক্রি করে কোনো একটা পাঠাগার করছে, এই দেশের শক্তি কিন্তু দেশের সাধারণ মানুষ। আপনার কোনো একজন তরুণ উদ্যোক্তা, কোনো একজন মানুষ, এই রাষ্ট্রটা যে টিকে আছে সেই সাধারণ মানুষের কারণে। আমাদের যারা সরকারে ছিল তারা যদি এই দেশটা ভালো চালাতো, আমাদের আইনের শাসন হতো, প্রাতিষ্ঠানিক কাঠামো হতো, এই দেশটা ভীষণ রকমের ভালো চলতে পারতো। কারণ আপনি এই যে আমেরিকা আজকে পৃথিবী চালায় একটা 250-300 বছরের রাষ্ট্র, ওর তো কোনো অতীত ইতিহাস নেই। কিন্তু আমাদের ধরেন 1000 বছর ইতিহাস ছিল, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি। সেই দেশটা আমাদের কেন ডুবলো? কেন আপনি যে বললেন ব্যর্থ আলাপ করছি, কেন আমার দেশের লোক চলে আজকে সিরিয়া, আফগানিস্তান, ইরানকে পাড়ি দিয়ে বাংলাদেশ পৃথিবীতে প্রথম সাগরপথ পাড়ি দিয়ে দেশান্তরিত হওয়ার জন্য বঙ্গোপসাগর দিয়ে মালয়েশিয়া চলে যাওয়ার চেষ্টা করে? এটাকে শুধু অর্থনৈতিক কারণ, শুধু টাকার জন্য না, এই ভালো থাকাটা সে আসলে পালাতে চায়। সে পালাতে চায় ক্রস ফায়ার থেকে, সে পালাতে চায় মব থেকে, সে পালাতে চায় হয়রানি থেকে, সে পালাতে চায় সড়ক দুর্ঘটনা থেকে, সে পালাতে চায় কুশাসন থেকে। এইখান থেকে উঠতে হলে, বেরোতে হলে, যদি সফল করতে চায়, আমাদের চেষ্টাটা করতে হয় মানুষ হওয়া, আমাদের চেষ্টাটা করতে হয় ভালো দেশ করা। এই গল্পগুলো আপনি আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় চারপাশে যান, আমাদের সফল হতে শেখাচ্ছে, আমাদের টাকা বানাতে শেখাচ্ছে। তো ভালো মানুষ, মূল্যবোধ সম্পন্ন মানুষ, প্রতিযোগিতা শেখাচ্ছে, বাড়িতেও মানুষ হওয়ার গল্পগুলো তো আমাদের শেখাচ্ছে না। ভালো মানুষ কার? ভালো মানুষ মানে তো আপনার টাকা, বাড়ি, গাড়ি আছে না, তা না। ভালো মানুষ হচ্ছে আপনি আপনার পাশে দাঁড়াতে পারছেন। আপনি চোখের সামনে, আপনি রাস্তায় একটা খেলনা পিস্তল নিয়ে নামেন, আপনি ছিনতাই করতে এই খেলনা পিস্তল যমুনা ফিচার পার্কের সামনে যাবেন, বেশিরভাগ মানুষ চলে যাবে, আমার তো কিছু হয় না। আমরা বুঝি না আমার পাশের মানুষটা নিরাপদ না থাকলে আমি নিরাপদ না। আমি বুঝি না আমার 3 বছরের কন্যা শিশুটা, আমার 5 বছরের শিশুটা স্কুলে, মাদ্রাসায়, ঘরে বাইরে নিরাপদ না থাকলে আমি নিরাপদ না। এই যে নিরাপত্তা সবাই মিলে যে বাঁচায় মানুষ হিসেবে, সে জায়গাটা আমরা ভুলে গেছি। আমরা বড় ফ্ল্যাটে ময়লা ফেলছি, নিচে আমাদের সমস্ত উপদেশগুলো দেখবেন মানে তুমি সত্য কথা বলিবে, নিয়ম মানিবে, মানে আরেকজনের জন্য। আমি মানবো না, আমার জন্য নিয়ম না, আমার জন্য সত্য কথা না, আমার ভালো মানুষ হওয়ার দরকার না। এই আমাদের উপদেশ বাক্যগুলো হওয়া উচিত আমার জন্য, যে পৃথিবীর 700 কোটি মানুষ অন্যায় করলেও আমি শরীফুল করব না, আমি জোবের বারুনি করব না, আমি সৎ পথে চলবো। শরীফ একটা জায়গায় আসলে খুব বারবার আমি এসে থেমে যাই আর কি। আমি জানি রুনিয়া উড বি এবল টু কানেক্ট, আপনি এবল টু কানেক্ট। ছোটবেলায় আমরা সবাই অ্যাসেম্বলিতে শপথ নিতাম না? আমি শপথ করছি যে বড় হতে হতে শপথটা ভুলে গেছি, দেশটাকে ভালোবাসতে ভুলে গেছি। যাই হোক, আমাদের আলাপচারিতা চলবে, আর একটা বিরতির সময় আমাদের হয়েছে। পিছিয়ে এখনই সাথেই থাকুন। বিরতির পর সকলের বাংলাদেশ, আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, আমি জুলহাস জুবাইর আছি।
এবং আমাদের সাথে আমাদের অতিথি আছেন যার সাথে কথা হচ্ছিল, শরীফ হাসান আছেন আমাদের সাথে, শরীফুল হাসান আছেন, যিনি অভিবাসন বিশেষজ্ঞ এবং একই সাথে কলামিস্ট, যার সাথে কথা চলছিল। রুনিয়ার কি যেন একটা প্রশ্ন ছিল, উত্তরণের উপায়? আমরা প্রথমত আসলে উত্তর আমরা চাই কিনা, আমরা যদি উত্তর চাই মানে দেশে তো থাকতে চাই, সেকেন্ড ক্লাস সিটিজেন হয়তো কোথাও থাকতে চাই না। আপনি চান, আমি হয়তো চাই, জোবাইর হয়তো চাই। আমাদের মতো মানুষজন সংখ্যা খুব বেশি কি? আমরা কি খুব বেশি চাই? খুব বেশি চাইলে আমাদের লোকজন, আমাদের আমলারা, আমাদের মন্ত্রীরা, আমাদের ব্যবসায়ীরা তার সন্তানকে কানাডা, আমেরিকা, আপনি শুনলে অবাক হবেন, মানে টরন্টো তো এমন জায়গায় বাংলাদেশিদের বেগমপাড়া বলে বাড়ি, একজন কানাডা নাগরিকরা সাহস করে না। মালয়েশিয়া সেকেন্ড হোম বলেন, চায়নায় বলেন, আমেরিকায় বলেন, এই এত সম্পদ তো বাংলাদেশিদের। এই যে তার মানে তো যারা চায়, কৃষকের একজন চাওয়া আর স্বাস্থ্যমন্ত্রীর চাওয়া এক না। একজন সাধারণ মানুষ, আমি আপনি তো সবাই চাই যে আমার শিশুরা মারা যাবে না, তো আমার স্বাস্থ্যমন্ত্রীর এমনভাবে চাইতে হবে, এটা করতেই হবে। আমার শিক্ষামন্ত্রী এমনভাবে চাইতেই হবে, শিক্ষাটা ঠিক করতেই হবে। রাষ্ট্র চায় কিনা? রাষ্ট্র যদি চায় আমার পুলিশ কোনো সাধারণ মানুষকে অপরাধী হিসেবে বানাবে না, হবে। রাষ্ট্র যদি চায়, এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী চায় যে কালকে থেকে যেই রাজনৈতিক দলের হোক, অন্যায় করলে, মব করলে সে গ্রেপ্তার হবে, চাইলেই হবে। আমাদের চাইতে হবে। আমরা যদি চাই, সবাই মিলে চাই, এবং এই চাওয়াটা যদি নিজের জায়গা থেকে শুরু হয়, এবং পাশাপাশি প্রাতিষ্ঠানিক কাঠামো, পৃথিবীর যেই দেশটাই দেখবেন আপনি সভ্য অগ্রগতি হয়েছে, প্রত্যেকটা দেশে কাঠামো দাঁড়িয়ে আছে। এবং কাঠামো দাঁড়াতে দাঁড়াতে হয় কি, মানুষ একটা পর্যায়ের পর আর খারাপ কাজটা করে না, মিথ্যা বলে না। কবি আল্লামা ইকবাল সেই ইউরোপ ঘুরে এসে বলছিল যে আমি তো দেখি আসলে মানবতা, সততা, অন্য যা চর্চা সব তো দেখি ওই বিধর্মীদের দেশ ইউরোপে। আমার পাকিস্তানে ফিরে এসে তো আমি সত্যি সত্যি মানবতা, ইসলামের চর্চা দেখি না। আমাদের অবস্থা হচ্ছে তাই। আপনি দেখেন আজকে হজ, আমরা বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে মুসলমানদের দেশ একটা, তো আপনি মুসলমানদের জায়গায় তো আপনি জমি দখল করা তো উচিত। আপনি দেখেন আমাদের সমস্ত, আপনি এই দেশের 50% নারী, 50% পুরুষ, মোট সম্পদে নারীর অধিকার নেই 4%। সবচেয়ে প্রিয় ভাইটাও তার বোনকে জমি লিখে দেয় না। তো এই যে আমরা একজনের জমি দখল করছি, একজন একজনকে হত্যা করছি, আপনি শুনলে অবাক হবেন, মব, আমরা একজন আরেকজন খুন করছি, হত্যা করছি। আমরা সবসময় একজন আরেকজনকে পরাজিত করতে চাই। কাকে? আমার দেশের নাগরিককে। আমার ছোটবেলা থেকে একটা প্রতিযোগিতার মধ্যে বড় হয়ে ছোট থেকে ভালো করতে হবে। পরিবারের আপন ভাই বোন একজন আরেকজনকে পরাজিত করতে চাইছে সম্পদ বন্টন নিয়ে। আসলে আমরা একজন আরেকজনকে পরাজিত করতে গিয়ে আমরা আমাদের দেশকে পরাজিত করছি, মানুষকে পরাজিত করছি। সেজন্য যদি আমরা একজন আরেকজনকে জয়ী করার চেষ্টা করি, আমরা একজন আরেকজনের পাশে দাঁড়ানোর কথা চলছে, এগুলো মনে হতে পারে নীতি কথা, কিন্তু আসলে এই নীতি কথা যদি আমরা বাস্তবে চর্চা না করি, আমরা যদি মানুষ হতে না চাই, আমরা যদি একটা ভালো মানুষ, মূল্যবোধ সম্পন্ন নাগরিক এবং ভালো সুন্দর দেশ করতে চাই, তাহলে আসলে পরিবর্তন সম্ভব। এই পরিবর্তন সম্পদ দিয়ে হবে না, এই পরিবর্তন রাস্তা দিয়ে, ফ্লাইওভার দিয়ে, হাজার কোটি টাকা দিয়ে হবে না। এই পরিবর্তনের চর্চা আপনার শিক্ষা, মূল্যবোধ, সংস্কৃতি এবং আইন, আদালত, প্রাতিষ্ঠানিক কাঠামো দিয়ে হবে। আচ্ছা, এবার একটা ভিন্ন রকম প্রসঙ্গে আসতে চাই। ধরুন আমি একজন অভিবাসন প্রত্যাশী, আমার সামনে যে পথ আছে এর মধ্যে থেকে আমাকে বেছে নিতে হবে। আমার করণীয়গুলো কি, যে আমি যেন আমাকে নিরাপদে রাখতে পারি? কারণ অনেকে আমরা জানি প্রতারিত হয়েছে, রাশিয়াতে নিয়ে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই সকল ক্ষেত্রে 1 মিনিট সময় আছে আমাদের কাছে। না, আমরা আসলে ওই কারণগুলো বলছি। আসলে যখন মানুষ ডেসপারেট হয়ে যায়, তখন তার মধ্যে নিয়মের কথাটা বলে লাভ নেই। মানুষ যে কোনো মূল্যে যখন দেশ ছাড়তে চায় এবং রাষ্ট্র যখন প্রমোট করে যে তুমি বিদেশ চলে যাও, গিয়ে রেমিটেন্স পাঠাও, তখন বৈধভাবে মানুষ যেতে চায় না, ডেসপারেট হয়ে যায়। সেই ডেসপারেট থেকে যদি বের হইতে হলে তাকে আসলে হিসাব করতে হবে, আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কত টাকা খরচ করে যাচ্ছি। আপনি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া, ইউরোপ যেতে তো 50, 60, 40 লাখ টাকা আপনি কেন খরচ করবেন? সে তো ভাবছে আপনি অলিক মোহ ছুটছে। এই 40-50 লাখ টাকা তো আপনি দেশেই ব্যবসা করতে পারেন। আপনি কালকে বিদেশ চলে না গিয়ে আপনি একটা কাজ শিখেন, আপনি দক্ষ হন, জেনে বুঝে যান। আমাদের লোকজন ডেসপারেট, এই যে ডেসপারেশন, মানুষ ডেসপারেট, রাষ্ট্র ডেসপারেট। সে চায় আমার লোকজন যে কোনো মূল্যে বিদেশ চলে যাক। এই ডেসপারেশন থেকে যদি বের হতে হয়, আমাদের জানতে হবে, আমাদের বুঝতে হবে আমি কেন করছি। মানুষ কেন সৃষ্টির সেরা জীব, মানুষ কেন আলাদা। দেখেন এই হজের কথা বলছি, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কেন? কারণ তার ভেতরের পাপ তো আল্লাহ বের করছে। আমরা তো সবার মধ্যে পাপ আছে, খারাপ আছে। ওই পাপটাকে ঠিক করে রাখা, একজন মানুষের পাশে দাঁড়ানো, সৎ থাকা, মানুষের পাশে থাকা মানে হচ্ছে মানুষ। আমি আপনি কি মানুষ হতে পেরেছি? এই দিন শেষে যদি আমরা প্রশ্নটা করি, এবং আমাদের যারা শপথ নিয়ে পদে বসেন, মন্ত্রী, এমপি, তারা যে শপথটা নেন হচ্ছে আমি ওই পদে বসে কোনো দলীয় আনুগত্য, রাগ বিরাগ দেখাবো না। ভীষণ দুঃখজনক হলেও সত্য, এই 55 বছরে যখন যিনি ক্ষমতায় গেছেন, তিনি আনুগত্য দেখান তার দলের নেতাকর্মীদের প্রতি, তিনি আনুগত্য দেখান তার আত্মীয় স্বজনের প্রতি, তিনি আনুগত্য দেখান তার পছন্দের লোকজনের প্রতি। এই যে রাষ্ট্রের যখন মূল কাঠামোতে এই সংকটটা হয়,
আপনি শপথ যখন ভঙ্গ করেন তখন তো আসলে রাষ্ট্র ঠিক থাকে না। আমি আবারও বলি, বাংলাদেশ আসলে একটা সুন্দর দেশ। এই দেশকে ঠিক করতে হলে আমাদের যারা নীতি নির্ধারক তারা যদি কাঠামোগুলো ঠিক করে এবং নাগরিক আইন মানতে মানতে নিশ্চয়ই একটা সুন্দর বাংলাদেশ আমাদের হবে। শেষ চেষ্টার জন্য আমাদের রোজ সকালবেলা শুভ সকাল বলতে হবে, চেষ্টাটা চালিয়ে যেতে হবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আসলে আমরা আরেকভাবে হয়তো কিছু মানুষের হয়তো মনে একটু দাগ কাটবে, হয়তো একটু আলাদা করে ভাবার চেষ্টা করবে। শুধু যে উন্নয়নের গল্প বলি সেটা শুধু অবকাঠামোগত উন্নয়ন না, সেই উন্নয়নটা আসলে মানসিক উন্নয়ন হওয়া প্রয়োজন। যখন আপনি মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন তখনই পৃথিবীর সব কিছু সহজ হয়ে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি। যারা বাড়ি যাচ্ছেন, বিভিন্ন গন্তব্যে পাড়ি জমাচ্ছেন, ফিরে আসবার আগে অন্তত 2টা করে সবুজ বৃক্ষ বা যে কোনো গাছ লাগিয়ে আসার চেষ্টা করবেন। তাতে করে সবকিছু সুন্দর হবে, পরিবেশ সুন্দর হবে এবং সর্বোপরি আমাদের চারপাশের আমরা সবাই ভালো থাকবো। শুভ সকাল। সবাইকে আবারও শুভ সকাল। 700 করে তো